আচ্ছা, এখানে কি বলেছে? আচ্ছা, এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে সিরিজ অফ প্রজেক্টাইল। ঠিক আছে, সিরিজ অফ প্রজেক্টাইল মানে অ্যাকচুয়ালি একটা পার্টিকেলকে আমরা ডাইরেক্ট ইম্প্যাক্টের সময় যখন প্লেনের সঙ্গে কলিশনের ব্যাপারটা করেছি, তো সেখানে আমরা দেখেছি যে একটা বলকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা একই সিঙ্গেল লাইন বরাবর রিবাউন্ড করতে থাকছে। সেই থিওরি আমরা করেছি, সেই থিওরিও খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিসই এই জায়গার থিওরিটিক্যাল যে জিনিসগুলো রয়েছে, প্রবলেমগুলো রয়েছে কলিশনের মধ্যে, সবকটাই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই কোয়েশ্চেনটা যেটা রয়েছে বা এই প্রবলেমটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে কলিশন অফ ইলাস্টিক বডিজ এবং প্রজেক্টাইলের একটা জাস্ট কম্বিনেশন। ঠিক আছে, এবং কম্বিনেশনটা খুব সুন্দর একটা কম্বিনেশন। সেখানে প্রজেক্টাইল মোশন যেমন রয়েছে, সেই সঙ্গে একটা প্লেনের সাথে, ঠিক আছে, আমি ছবিটা সুন্দর করে আঁকবো। একটা প্রজেক্টাইলকে আমরা যদি জাস্ট এরকম সিঙ্গেল লাইন বরাবর নয়, প্রজেক্টাইল মানে সেটা কোনো একটা অ্যাঙ্গেলে আমি সেটাকে থ্রো করা হয়েছে, সেটাকে প্রজেক্ট করা হয়েছে, এবং সেটা প্রজেক্ট করাতে আস্তে আস্তে এই প্লেনের সঙ্গে কলিশন করতে করতে কিছুটা তার কাইনেটিক এনার্জি লস হতে থাকছে, যার দরুন তার যে হাইটটা সেটা বা রেঞ্জটা সেটা ক্রমশ কমতে থাকছে। সেটা কিন্তু ক্রমশ কমতে থাকছে, কমতে কমতে একটা সময় কিন্তু সেই প্রজেক্টাইলটা স্টপ হয়ে যাচ্ছে। তো সেই স্টপ হওয়ার আগে পর্যন্ত কতটা ডিস্টেন্স সে কভার করছে, কিংবা কতটা টাইম সে থ্রু আউট দি মোশন নিল শুরু করা থেকে স্টপ হওয়া পর্যন্ত, সেই পুরো জিনিসটা এখানে ক্যালকুলেট করতে হবে এবং একটা ইনফাইনাইট সিরিজ চলে আসবে সেখানে। তাই আমি এখানে নাম দিয়েছি এটাকে সিরিজ অফ প্রজেক্টাইল। ঠিক আছে, সেই জায়গাটাকে নাম বলা হচ্ছে সিরিজ অফ প্রজেক্টাইল। তো তার জন্য ছবিটা আগে আঁকি। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পরীক্ষাতে অনেকবার এসছে এবং সবার জন্য এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। তো ছবিটা আগে আঁকা যাক। ছবিটা একটু বড় করে না আঁকলে কিন্তু অসুবিধা হবে সবার। ছবিটার পাশে কিছু লেখার দরকার নেই, ছবিটা যেখানে আঁকবো একাই আঁকছি, ব্যাস। এইবার একটা পার্টিকেলকে আমরা কি কোয়েশ্চেনটা পড়ি, ফ্রম এ পয়েন্ট ইন এ স্মুথ হরাইজন্টাল প্লেন, একটা স্মুথ হরাইজন্টাল প্লেন নিলাম। এ বল ইজ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি ইউ অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা, একটা বলকে ইউ ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করেছি, ধরলাম সামথিং এইরকম পয়েন্টটা থেকে প্রজেক্ট করেছি, বা ইনফ্যাক্ট আমি এরকমই ধরে নিচ্ছি পয়েন্টটাকে। আমি এক কাজ করি, অ্যাক্সিস এঁকে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে অরিজিন, সেখান থেকে আমি প্রজেক্ট করেছি, সেটাই হচ্ছে আমাদের পয়েন্ট অফ প্রজেকশন। সেখান থেকে একটা পার্টিকেলকে কি করেছি, প্রজেক্ট করেছি, বা একটা বলকে প্রজেক্ট করেছি। প্রজেক্ট করলে ধরলাম সে প্রথমবারের জন্য এখানে এসে পড়লো প্রজেক্ট করাতে, কিন্তু সে সেখান থেকেও আবার ড্রপ খেয়ে আবার আরো এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আরো এগিয়ে যাচ্ছে, তো এগিয়ে ধরলাম নেক্সট যে রিবাউন্ডটা করছে, সে ড্রপ খেয়ে আবার উঠে এরকম জায়গায় আসলো। ঠিক আছে, তার হাইটটা অবভিয়াসলি আমি কমই এঁকেছি, আরো কম আঁকা যায়, কোনো অসুবিধা কিছু নেই। একটা নিজের মতো করে আঁকতে হবে, বেশি দরকার নেই, তিনটে স্টেপ অ্যাটলিস্ট দেখাবো, তারপর এমনিতেও আমরা অঙ্কের ক্ষেত্রেও ডট ডট দিয়ে একটা সিরিজ পেয়ে যাবো, এখানেও আর আঁকার দরকার নেই অত। এখানে আরেকটা জাস্ট আঁকবো, ব্যাস। এরকম হলো, এই করে করে চলতে থাকবে যতক্ষণ না স্টপ করছে আলটিমেটলি। ঠিক আছে, সেরকম ভাবে হলো। এইবার এইবার অ্যাকচুয়াল আঁকা সেটা হচ্ছে ভেলোসিটির কম্পোনেন্ট গুলো আঁকতে চাইছি। একটা পার্টিকেলটাকে এই পয়েন্টটা থেকে আমাদের থ্রো করে দিয়েছে, এই পয়েন্টটা থেকে থ্রো করা হয়েছে, এবং সেখানে ভেলোসিটিটা কত, ভেলোসিটিটা হচ্ছে ভেলোসিটিটা হচ্ছে ইউ। ঠিক আছে, ভেলোসিটিটা হচ্ছে ইউ, মানে কিছুটা এরকম। এটা হচ্ছে ইউ ভেলোসিটি। সেই ইউ ভেলোসিটিটা কত অ্যাঙ্গেলে গেছে, হরাইজন্টালের সঙ্গে সামথিং আলফা অ্যাঙ্গেল করে থ্রো করা হয়েছে। অর্থাৎ আলফা ইজ দি অ্যাঙ্গেল অফ প্রজেকশন অ্যান্ড ইউ ইজ দি ভেলোসিটি অফ প্রজেকশন। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এবং এই যে জিনিসটা রয়েছে এখান থেকে এতটা, সেটাকে আমি R1 নাম দিচ্ছি, সেটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে R1, অর্থাৎ দি হরাইজন্টাল রেঞ্জ, রেঞ্জ অফ দি প্রজেক্টাইল, কিন্তু প্রথম রিবাউন্ডের জন্য, ফর দি ফার্স্ট রিবাউন্ড। ঠিক আছে, আচ্ছা, এটা যদি ইউ হয় তাহলে এদিক বরাবর যে আমার ভেলোসিটির কম্পোনেন্ট, আর এদিক বরাবর যে ভেলোসিটির কম্পোনেন্ট, সেটা কত হবে, একটা হচ্ছে ইউ কজ আলফা,
এটা হচ্ছে ইউ সাইন আলফা কম্পোনেন্ট, and this is ইউ cos আলফা। এটা হলো ইউ cos আলফা। আচ্ছা, এবার টোটালটা যে উঠছে তার জন্য টাইমটা ধরলাম আমি t1 টাইম লাগছে, অর্থাৎ টাইম অফ ফ্লাইটটা হচ্ছে t1, এই প্রথম রিবাউন্ডে। আমি পরেরটাতে এখনো যাইনি। এইবার এটা হচ্ছে ইউ। নেক্সট কি বলছে? নেক্সট আমাদের কি বলেছে? to the horizon so that it will keep rebounding from the plane for a time this, মানে টোটাল যে টাইম অফ ফ্লাইট শুরু করা থেকে শেষ মানে থেমে যাওয়া পর্যন্ত টোটাল টাইম অফ ফ্লাইট সেটা হচ্ছে 2u sin alpha by g into 1 minus c, and will have a range, মানে টোটাল যে রেঞ্জ শুধু আর ওয়ানটা নয়, r1 plus r2 plus r3 ডট ডট ডট, সেই সামটা করলে বলছে এরকম হবে, ইজ দি কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি বা রেস্টিটিউশন যাই বলি। ঠিক আছে, তাহলে জিনিসটা এরকম আসছে। এইবার নেক্সট যে রিবাউন্ডটা হচ্ছে সেই সময় আমরা কিভাবে আঁকছি ছবিটাকে? আমি ধরলাম নেক্সট যে রিবাউন্ডটা সেটা u1 ভেলোসিটি নিয়ে হয়েছে সামথিং, ড্রপ খেয়ে যখন উপরে উঠলো সেই u1 ভেলোসিটি নিয়ে উপরে উঠলো, এবং সেক্ষেত্রে তার অ্যাঙ্গেল অফ প্রজেকশনটাও হয়তো চেঞ্জ হয়ে গেল, আলফা 1 হলো। এখানেও তাই, এদিক বরাবর রয়েছে হচ্ছে u2, এবং সেখানেও চেঞ্জ হয়েছে, সেখানে সামথিং আলফা 2 এন্ড সো অন। এইখানকার যে হরাইজন্টাল রেঞ্জ সেটা ধরলাম r2, এটা যেটা সেটা ধরলাম r3, আর এখানেও যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেগুলো অবশ্যই এখানে কিছু কম্পোনেন্ট থাকছেই, এখানেও নিশ্চয়ই কিছু কম্পোনেন্ট থাকছে। সামথিং এখানে রয়েছে u1 cos আলফা 1, এটা হচ্ছে u1 sin আলফা 1 অবভিয়াসলি, অ্যান্ড এদিক বরাবর যে কম্পোনেন্টটা থাকছে হরাইজন্টালি কম্পোনেন্ট সেটা হচ্ছে u1 cos আলফা 1। ঠিক আছে, অ্যান্ড সো অন, এখানেও তাই u2 cos আলফা 2, অ্যান্ড দিস ইজ u1 মানে u2 sin আলফা 2। ঠিক আছে, বোঝা গেছে? হয়েছে সবার আঁকাটা? আচ্ছা, এবার আমরা লেখার দিকে আসি। আমি কিছু পয়েন্টের নাম দিয়ে দিচ্ছি এখানে, এটা ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা সামথিং বি পয়েন্ট, এভাবে চলছে। বা অ্যাকচুয়ালি আরো বেশি ভালো হয় আমি ও পয়েন্ট থেকে এটা a1 পয়েন্ট, এটা সামথিং a2 পয়েন্ট এন্ড সো অন, এটা a3 পয়েন্ট, এভাবে চলবে। ছবিটা হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এবার ডেসক্রিপশনটা একটু দিই। লেট দি বল be projected from the point O on the horizontal plane, on the horizontal plane with the velocity u, with the velocity u at an angle, at an angle at an angle alpha to the horizon, to the horizon। আচ্ছা, the ball will describe, the ball will describe স্যার কি লিখলেন?
Oh. The ball will describe a series of projectile. A series of projectile বলছি না, অ্যাকচুয়ালি প্যারাবোলা, কারণ জিনিসটাই তো প্রজেক্টাইল। আর এখানে যেহেতু উইদাউট রেজিস্টিং মিডিয়াম কাজটা হচ্ছে, রেজিস্টিং মিডিয়ামের প্রজেক্টাইল আমরা কিন্তু করেছি। এই প্রজেক্টাইলটা কিন্তু আমাদের উইদাউট এনি রেজিস্টিং ফোর্স কনসিডার করে সেটা হচ্ছে। কোনো রকম রেজিস্টিং ফোর্স এখানে কিন্তু কনসিডার করা হচ্ছে না, ঠিক আছে? ফলে এটার কিন্তু অ্যাকচুয়ালি প্যারাবোলাই জেনারেটেড হবে, প্যারাবোলাই তৈরি হবে এখানে, যেটা আমরা ক্লাস 11-এ ফিজিক্সের মধ্যে পড়েছি ভেক্টরের লাস্টে। The ball will describe a parabola. The ball will describe a parabola, a parabolic path, in fact. Until it stop. যতক্ষণ না স্টপ হচ্ছে ততক্ষণ এরকম প্যারাবোলিক পাথ সে ডেসক্রাইব করতে থাকবে। এগুলো সব কিন্তু একটা করে প্যারাবোলা, এগুলো কিন্তু সবাই প্যারাবোলা। Stop until it stops, stops, rebound, but it stops rebounding and remain and remains on the plane. ঠিক আছে? মানে রিবাউন্ড স্টপ করে প্লেনের উপর এসে থাকবে, এরকম যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে একটা সিরিজ অফ প্যারাবোলা এরকম তৈরি করতে করতে থাকবে। অর্থাৎ এখানে একটা হবে, এরকম হতে হতে আলটিমেটলি স্টপ হয়ে যাবে। ড্যাম্পড হারমোনিক অসিলেশনের মতো কিছুটা দেখতে, ঠিক আছে? এরপর এবার আমরা ক্যালকুলেশনের দিকে আসি। দি ইনিশিয়াল অ্যাক্সিলারেশন ঠিক নয়, ইনিশিয়াল ভার্টিক্যাল কম্পোনেন্ট of velocity, initial vertical component of velocity, this is equals to u sin alpha. So therefore প্রথম রিবাউন্ডের জন্য টাইম অফ ফ্লাইট এবং রেঞ্জটা কত হবে? আমি ধরে নিচ্ছি এটা প্রথমটা করেই দেখাবো, পরেরগুলো করে দেখাতে হবে না। লেট r1 and capital T1 be the horizontal range and the time of flight for the first প্যারাবোলিক পাথ। প্রথম প্যারাবোলিক যে পাথটা রয়েছে তার জন্য টাইম অফ ফ্লাইট এবং রেঞ্জ সেটা হচ্ছে r1 এবং t1। তাহলে এবার আমরা একদম ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2fs ওই সমস্ত ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব কাইনেমেটিক্স এর, ঠিক আছে? তাহলে দেয়ার ফোর, এখন কেউ লিখবি না, আমি জিনিসগুলোকে বলি। আমরা যদি t1টা বার করতে চাই, t1টা হচ্ছে টোটাল টাইমটা, t1 ইজ দি টোটাল টাইম অফ ফ্লাইট। তার মানে এখান থেকে এতটা আসছে পুরো টাইমটা, আমি পুরো টাইমটা বের করবো না, আমি অর্ধেকটা করে ডবল করবো, অর্ধেকটা করে দিয়ে ডবল করবো। যেহেতু রেজিস্টিং মিডিয়াম নেই এখানে কোনো উঠতে পড়তে কোনো অসুবিধা হবে না, সেম টাইমই থাকবে। তো এইটুখানি বার করবো। এই হাইয়েস্ট পজিশনে উঠতে, এই প্রজেক্টটা পয়েন্ট অফ প্রজেকশন থেকে হাইয়েস্ট পজিশনে উঠতে তার কতটা টাইম লাগছে। তো এই টোটালটা যদি t1 হয় তাহলে এইটুকুনি উঠতে তার t1 টাইম লাগবে, তার অবভিয়াসলি t1/2 টাইম লাগবে। আর এইটুকুনির জন্য টাইম লাগবে হচ্ছে t1/2 এবং ওইটুকুনির দিকে ওইদিকেও t1/2 টাইমই তার লাগবে। কিন্তু এটুকুনি আমরা জানি যে প্রথম যখন এইখানে সে উঠলো, এখানে যখন হাইয়েস্ট পয়েন্টে সে উঠলো তার কিন্তু ভেলোসিটি 0 হয়ে গেল, তার কিন্তু ভেলোসিটি ওখানে গিয়ে 0 হয়ে গেল।
আর টাইমটা কত? টাইমটা বললাম t1/2, রেঞ্জটাও সেই রেসপেক্টে r1/2, কিন্তু রেঞ্জ নিয়ে আমাদের সমস্যা হবে না, টোটালটা নিয়েই করা যাবে, কিন্তু টাইমটা আমি অর্ধেক অর্ধেক করে করছি। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fs, কিন্তু এখানে ফর্মুলাটা হবে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2fs, কিন্তু এখানে আরো বেশি যেটা হবে সেটা হচ্ছে এফটা হয়ে যাবে জি, অভিকর্ষজ ত্বরণ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা গ্র্যাভিটিটা আসবে, এবং এসটা হয়ে যাবে এইচ, ইনফ্যাক্ট এসটা হয়ে যাবে আমাদের কাছে এইচ। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, অথবা আরেকটা জিনিস যেটা করা যায়, আর একটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ভি স্কোয়ার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফটি, সেটা বেশি সুবিধা হবে, ইউ প্লাস জিটি বা ইউ মাইনাস জিটি এখানে, কারণ এইচটা আমরা যেহেতু জানি না তাই ওটা করা সম্ভব হবে না। ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এটা করবো। তাহলে এটা যদি করি, ভিটা কত? ফাইনাল ভেলোসিটি, অর্থাৎ একদম হাইয়েস্ট পজিশনে গিয়ে ভেলোসিটি, সেটা হচ্ছে 0। ইউটা কত? ইউটা হচ্ছে দি ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দি ইনিশিয়াল ভেলোসিটি, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দি ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা, জিটা কত? জিটা জি, আর টিটা কত? টিটা হচ্ছে t1/2। বোঝা গেল? এগুলো কিন্তু এত এভাবে লেখা যাবে না যে t1/2 কেন নিচ্ছে, এই নিচ্ছে কেন, সেটা লেখার দরকার নেই, ডাইরেক্ট অ্যাপ্লাই করবো, দেয়ার ফোর। স্যার আমরা ইউটাকে তো বেসিক্যালি ইনিশিয়াল ভেলোসিটি হিসাবে ধরতাম, তাহলে তাই তো ধরেছি, এখানে তাই হ্যাঁ ধরেছি। সেটার আপনি ভার্টিক্যাল কম্পোনেন্ট ধরলেন, আমরা দুটো স্কোয়ার করে অ্যাড করে ওটা ধরবো না? এটা আবার কি জিনিস? না না, ওসব কিছু লাগবে না আমাদের এখানে, উপর দিকে উঠছে মানে ভার্টিক্যাল কম্পোনেন্টই লাগবে, হরাইজন্টাল কম্পোনেন্টের কোনো এফেক্ট সেখানে নেই, ভার্টিক্যাল বরাবর কম্পোনেন্টই লাগবে। আচ্ছা। যাই হোক, এখানে যেটা রয়েছে ইউ সাইন আলফা 0 ইকুয়ালস টু ইউ সাইন আলফা মাইনাস জি ইন্টু t1/2, তাহলে সেখান থেকে আমরা t1টা পেয়ে যাচ্ছি, t1 ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি কত? 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। t1টা হয়ে গেল 2u সাইন, মানে ডাইরেক্ট t1টাই পেয়ে গেলাম, টোটাল টাইম অফ ফ্লাইটটা। কিন্তু এখানে কিন্তু কেউ যদি t1 বসায় তাহলে কিন্তু মিলবে না, তাহলে কিন্তু ইউ সাইন আলফা বাই জি আসবে, যেটা ভুল হবে। তারপরে ক্যালকুলেশন করতে থাকবি, খাটনি বেকার হবে, আর কিছু হবে না। তো অবভিয়াসলি আমাদের t1/2 এখানে হবে। ঠিক আছে, যাই হোক, এবার এবার আর ওয়ান, এবার হবে আর ওয়ান এর ক্যালকুলেশন। t1 পেয়ে গেছি মানে আর ওয়ান নিয়ে কোনো সমস্যা নেই, আর ওয়ানটা হচ্ছে হরাইজন্টাল দিকে ডিস্টেন্স কতটা উপরের কভার লাইনটা করছে। একটু নামিয়ে দিন না। এক সেকেন্ড। হয়েছে? হ্যাঁ তো যেটা স্যার। বলছিলাম, রেঞ্জের যখন কাজটা করছি হরাইজন্টাল দিকে, রেঞ্জ মানে হচ্ছে হরাইজন্টাল, তো হরাইজন্টাল যখন হবে, হরাইজন্টাল দিকে কিন্তু কোনো ভেলোসিটি চেঞ্জ হবে না, হরাইজন্টাল যে কম্পোনেন্টটা ছিল ইউ কজ আলফা সেটাই থেকে যাবে থ্রু আউট দি পাথ, ইউ কজ আলফাই থাকবে, অর্থাৎ হরাইজন্টাল দিকে কিন্তু ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না, হরাইজন্টাল দিকে ভেলোসিটি যা আছে এক্স্যাক্টলি সেটাই থাকবে, অর্থাৎ ইউ কজ আলফাটা ইউ কজ আলফাই থাকবে, যেহেতু রেঞ্জ বার করতে চাইছি, রেঞ্জ বার করার সময় কিন্তু কোনো চেঞ্জ আমাদের হবে না, শুধুমাত্র টাইম অফ ফ্লাইটটা তার সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে দেয়ার ফোর আর ওয়ান ইকুয়ালস টু, আর ওয়ান মানে কি? আর ওয়ানটা হচ্ছে রেঞ্জ, আর রেঞ্জটা কি হয়? রেঞ্জটা হচ্ছে আমাদের কাছে জাস্ট টাইম ইন্টু দি কম্পোনেন্ট অফ ভেলোসিটি, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, টাইম ইন্টু হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। তাহলে এখানে লিখে রাখি টাইম অফ ফ্লাইট, তো এটা কি এখানে t1 ধরবো না t1/2? না t1ই ধরবো, টোটাল আর ওয়ান মানে হচ্ছে এখান থেকে এখানে এসে পড়ার সময়, তাহলে t1টাই লাগবে।
যদি এইটুখানি বলি তবে গিয়ে T1/2। তাহলে কত হচ্ছে ইন্টু হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। একদম ফর্মুলার মতো করে লিখে দিচ্ছি, এভাবে সুন্দর করে গুছিয়ে লিখে আসতে হবে। তো এখানে করলে হবে না, অবশ্যই পরীক্ষার খাতায় যেন সেটা প্রকাশ পায়, তবে গিয়ে নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। টাইম অফ ফ্লাইট, হোয়াট ইজ টাইম অফ ফ্লাইট? এইটা 2u sin alpha divided by g into what is the horizontal component of velocity? This is u cos alpha and this is equal to, তাহলে কত হচ্ছে u স্কোয়ার ইন্টু 2 sin alpha cos alpha চলে আসছে, মানে sin 2 alpha চলে আসছে, বেসিক ট্রিগোনোমেট্রির ফর্মুলা মাল্টিপল অ্যাঙ্গেলের। তাহলে u স্কোয়ার sin 2 alpha বাই g, এটা হচ্ছে R1। তাহলে T1 আর R1 পেয়ে গেলাম। এরকম ভাবে T2 R2 আমরা ডাইরেক্ট করবো, ঠিক আছে? সেক্ষেত্রে আর আমাদের অত কষ্ট করে করে বার করতে হবে না, সিমিলারিটি মেনটেন করেই করতে হবে, কিছু করার নেই। প্রত্যেকটা জিনিস আলাদা করে করার দরকার নেই, দুটো করতে হবে, তিনটে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। একটাই করব, বাকিগুলো সিমিলারলি বলবো। সেই সিমিলারলি বলবো কিভাবে সেটাও আমি লিখে দিচ্ছি ঠিক করে এখানে। এবার কিছু একটু যা লেখার রয়েছে, এবার একটু গল্প আছে, সেই গল্পগুলো লিখে নিই। সিন্স, স্যার আরেকবার উপরের লাইনটা দেখান। হুম, আচ্ছা, হ্যাঁ স্যার। since the plane and the ball are smooth, since the plane and the ball are smooth, there is no force parallel to there is no force parallel to the plane of projectile বা plane to the plane লিখি, ঠিক আছে? অসুবিধা হবে, is no force parallel to the plane। এবং সেই প্লেনটা কোন দিকের এখানে পাশে লিখে রাখি, দ্যাট ইজ পারপেন্ডিকুলার to the line of impact, to the line of impact at the each time of contact, at the each time of contact, যখন যখন প্লেনের সঙ্গে কন্ট্যাক্টে এসছে তখন তখন the plane and the ball যেহেতু স্মুথ, there is no force parallel to the plane, there is no force parallel to the plane। তার মানে এটা হচ্ছে লাইন অফ ইম্প্যাক্ট। লাইন অফ ইম্প্যাক্ট কোনটা? লাইন অফ ইম্প্যাক্ট হচ্ছে এটা, যখন এখানে এসে এখানে পড়লো তখন লাইন অফ ইম্প্যাক্ট কোনটা? প্লেনের সঙ্গে লাইন অফ ইম্প্যাক্ট এটা। তো এর সাথে প্লেনের সাথে প্যারালাল নেই, প্লেনের সঙ্গে প্যারালাল মানে হচ্ছে এরকম কোন একটা জায়গা। আর যখনই প্লেনের সঙ্গে প্যারালাল ব্যাপারটা এসে যাবে তার মানে সেটা লাইন অফ ইম্প্যাক্টের সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার হয়ে গেল, লাইন অফ ইম্প্যাক্টের সঙ্গে কিন্তু সেটা পারপেন্ডিকুলার হয়ে গেল। তো এরকম ডাইরেকশনে আমাদের কি করছে, কোনো ফোর্স নেই, ঠিক আছে? স্যার কোনো ফোর্স আরেকবার কিন্তু, বলুন না। তার মানে আমাদের শুধুমাত্র সাইনের কম্পোনেন্ট গুলো থাকবে। হ্যাঁ, সাইনের কম্পোনেন্ট গুলো এখানে থাকবে।
মানে একটা এখান থেকে প্রজেক্ট করে এখানে এসছে, যখন এখানে ভূমির সঙ্গে সেটা কন্ট্যাক্টে আসলো, তখন লাইন অফ কন্ট্যাক্ট পরিণত হয়ে গেল এই লম্বা লাইনটা। ঠিক আছে, এটা হচ্ছে লাইন অফ কন্ট্যাক্ট। এখন এই প্লেনের সঙ্গে প্যারালাল মানে এরকম কোন একটা লাইন, ঠিক আছে, কিন্তু সেটা যখনই প্লেনের সঙ্গে প্যারালাল হলো তখন কিন্তু লাইন অফ কন্ট্যাক্টের সাথে লাইন অফ ইম্প্যাক্টের সঙ্গে সে কিন্তু পারপেন্ডিকুলার হলো, এবং এই পারপেন্ডিকুলার ডাইরেকশনে এক্সট্রা আর কোনো ফোর্স নেই, এক্সট্রা কোনো ফোর্স সেখানে নেই, যা হচ্ছে ওই সাইন কম্পোনেন্টের জন্যই কাজগুলো হচ্ছে। কোনো এক্সট্রা করে ফোর্স দিয়ে তাদেরকে কিন্তু কোনো মানে মোশনটাকে বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া হচ্ছে না। ইউ ওই কস আলফা তার মানে ওটা এটা থাকছে, ওটা তার মানে তো ধ্রুবক হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট থাকছে। কস কম্পোনেন্টটা তো হ্যাঁ। ওটা থ্রু আউট দি মোশন ধ্রুবকই হয়ে যাবে। ঠিক আছে, ওটা থ্রু আউট দি মোশন ওখানে ফিক্সড হয়ে যাবে, কারণ প্যারালালি কোনো এক্সট্রা ফোর্স নেই। ফলে ইউ কজ আলফা নিয়ে যেটা শুরু হয়েছিল সেটা U1 কজ আলফা ওয়ানটাও ইউ কজ আলফাই হবে, U2 কজ আলফা টুটাও ইউ কজ আলফাই হবে আলটিমেটলি। ঠিক আছে, কোনো ফোর্স হলে সেটার উপর এফেক্ট একটা পড়তো, কিন্তু এখানে কোনো ফোর্স যেহেতু নেই, ইউ কজ আলফা যেটা নিয়ে প্রজেক্ট করা হয়েছিল সেটা থ্রু আউট দি মোশন সেমই থাকবে। অ্যাট দি ইচ টাইম অফ কন্ট্যাক্ট, এই জায়গাটা অবশ্যই আমাদের একটু মুখস্থ রাখতে হবে এই মনের কথাগুলো। ইচ টাইম অফ কন্ট্যাক্ট। সো ব্যাস, এরপর থেকে কোনো অসুবিধা নেই। সো দি হরাইজন্টাল component of velocity যেমন অবলিক ইম্প্যাক্টের ক্ষেত্রে আমাদের কি হয়, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি রিমেন আনঅল্টার্ড থাকে, এখানে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি রিমেন আনচেঞ্জড বা আনঅল্টার্ড থাকবে কম্পোনেন্ট অফ ভেলোসিটি, কারণ এখানে লাইন অফ ইম্প্যাক্ট হচ্ছে ভার্টিক্যাল, প্লেনের সঙ্গে বলটার যে লাইন অফ ইম্প্যাক্ট সেটা কিন্তু ভার্টিক্যাল, তাই তার পারপেন্ডিকুলার ডাইরেকশন অর্থাৎ প্যারালাল টু দি প্লেন, সেই ডাইরেকশনে কিন্তু কোনো ভেলোসিটি গুলো চেঞ্জ হবে না। লাইন অফ সবসময় এটাই মনে রাখবো, লাইন অফ ইম্প্যাক্টের পারপেন্ডিকুলার ডাইরেকশনে ভেলোসিটি চেঞ্জ হবে না। হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি রিমেন আনচেঞ্জড after each contact, সমস্ত কন্ট্যাক্টের পরেই হরাইজন্টাল ভেলোসিটি কম্পোনেন্ট গুলো কিন্তু সেমই থাকবে। ঠিক আছে, দ্যাট ইজ এখন বলবো না, আমি U1 এর কথাটা বলে নি তারপর বলছি সেটাকে। এবার লেট U1 be the velocity U1 be the velocity and alpha 1 be the angle just after first impact, মানে প্রথমবার এই এলো, এসে পরের বার যখন উঠলো সেটা আলফা 1 অ্যাঙ্গেলে উঠলো, জাস্ট আফটার ইম্প্যাক্ট হলো ফার্স্ট ইম্প্যাক্ট, তারপরে জাস্ট পরে অ্যাঙ্গেলটা আলফা 1 হলো। ঠিক আছে, অ্যাঙ্গেল জাস্ট আফটার ফার্স্ট ইম্প্যাক্ট। দেয়ারফোর বাই অ্যাভাব, মানে উপরে যে কনসেপ্টটা লিখেছি এই কনসেপ্টটার জন্য কি হবে, বাই অ্যাভাব U1 cos alpha 1, that is the horizontal component of the velocity after first impact, সেটা কিন্তু রিমেনিং আনচেঞ্জড উইথ দি ফার্স্ট যে কম্পোনেন্ট ছিল U cos alpha তার সাথে। তাহলে U1 cos alpha 1 is obviously equal to U cos alpha থেকে যাবে, এন্ড এর পরবর্তী যে U2 cos alpha 2 সেটাও U cos alpha থেকে যাবে।
চেঞ্জ হবে কোনটা, সাইন কম্পোনেন্ট গুলো চেঞ্জ হবে, তার দরুন টাইম অফ ফ্লাইট চেঞ্জ হবে, তার দরুন হাইটটা কমতে থাকবে ক্রমশ, এরকম ভাবে হতে থাকবে। এবং যেহেতু টাইম অফ ফ্লাইটটা কমে যাবে সেই কারণে রেঞ্জটা চেঞ্জ হবে। কিন্তু রেঞ্জটা মানে কি, রেঞ্জ মানে হচ্ছে T1, রেঞ্জটা কি ছিল T1 ইন্টু ইউ কজ আলফা। এই কম্পোনেন্টটা অলওয়েজ সেম থাকছে, শুধুমাত্র R1টা চেঞ্জ হতে থাকছে হচ্ছে এই T1 এর কারণে, এটার জন্য নয়। প্রত্যেকটা ইম্প্যাক্টের পর R1টা আস্তে আস্তে ছোট হতে থাকছে। এটাকে আমি একটা নাম্বারিং করে দিই, এরপর জাস্ট ক্যালকুলেশন, আর কোনো চাপ নেই, লেখালেখি প্রথম দিকটা থাকবেই, কিছু করার নেই। আচ্ছা, নাও বাই নিউটনস। এই দুটো ইকুয়াল কেন হলো? ইকুয়াল হলো হচ্ছে এই যে বললাম তোর হরাইজন্টাল বরাবর কোনো এক্সট্রা ফোর্স নেই, ফলে ভেলোসিটিটা চেঞ্জ হতে পারবে না। হরাইজন্টাল বরাবর মানে এই যে প্লেন, যে প্লেনটা রয়েছে আর একবার বলে দিচ্ছি সবাইকে, সেটা হচ্ছে পার্টিকেলটা এই এসে এখানে ইম্প্যাক্ট করলো প্লেনের সাথে। তো প্লেনের সঙ্গে যখন ইম্প্যাক্ট করলো, এটা হলো আমার কাছে লাইন অফ ইম্প্যাক্ট, এই লম্বাটা, ঠিক আছে। এটা যদি লাইন অফ ইম্প্যাক্ট হয়, তাহলে এই প্লেনের সঙ্গে, যে প্লেনে এসে আঘাত করছে তার সঙ্গে প্যারালাল ডাইরেকশনের সঙ্গে এই লাইন অফ ইম্প্যাক্টটা পারপেন্ডিকুলার হয়ে গেল, লাইন অফ ইম্প্যাক্টটা হয়ে গেল পারপেন্ডিকুলার। আর যে কোনো ক্ষেত্রে লাইন অফ ইম্প্যাক্ট যেটা হচ্ছে স্মুথ স্ফিয়ার, স্মুথ প্লেন, এগুলোর ক্ষেত্রে লাইন অফ ইম্প্যাক্টের পারপেন্ডিকুলার ডাইরেকশনে কোনো ভেলোসিটি চেঞ্জ হয় না। এই ছবিটা আমাদের মাথায় রাখতে হবে। নো চেঞ্জ ইন ভেলোসিটি, কারণ পারপেন্ডিকুলার ডাইরেকশনে কোনো ফোর্স কাজ করে না, সো সেক্ষেত্রে নো চেঞ্জ ইন ভেলোসিটি। স্মুথ স্ফিয়ার বা স্মুথ প্লেনের ক্ষেত্রে যখন হবে তখন সবসময় লাইন অফ ইম্প্যাক্টের পারপেন্ডিকুলার ডাইরেকশনে কোনো ভেলোসিটি চেঞ্জ হয় না, প্রথমে যা থাকে সেটাই থেকে যাবে, ঠিক আছে। তাই এখানে ইউ কজ আলফা যা ছিল সেটাই U1 কজ আলফা 1 এর ভ্যালু হবে, এবং U2 কজ আলফা টুর ভ্যালুও তাই হবে, অ্যান্ড সো অন, সবগুলোর জন্যই ভ্যালুটা ইউ কজ আলফাই থেকে যাবে। তো বাই নিউটনস এক্সপেরিমেন্টাল ল, আমরা কি বলতে পারি এখানে, Vs ইকুয়ালস টু ইভিএ। তো Vs ইকুয়ালস টু ইভিএ যদি হয়, তার মানে এখানে আসলো, এসে এদিক বরাবর বেরিয়ে যাচ্ছে, তাহলে এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটা এটা, তো সেখানে আসার সময় অ্যাপ্রোচের ভেলোসিটি কত হবে, ভেলোসিটি অফ অ্যাপ্রোচটা কত হবে, ভেলোসিটি অফ অ্যাপ্রোচটা হয়ে যাবে আমাদের কাছে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা। আর ভেলোসিটি অফ সেপারেশনটা কত হবে, ইউ U1 সাইন আলফা 1, U1 সাইন আলফা 1। ওই ছবিতে একবার, মেইন ছবিটাতে একবার দেখাই, এইখানে যখন আসবে, এখানে যখন আসবে সেটা হচ্ছে ইউ কজ সাইন আলফা নিয়ে যেমন উঠেছে সেরকম এই পথটা সিমেট্রিক, সেখানে এই ভেলোসিটি কম্পোনেন্ট গুলো এদিকে যা আছে এদিকেও সেইভাবেই থাকবে, নাবার সময় সেটাই থাকবে, নাবার সময় কিন্তু সেটা ইউ সাইন আলফা আলফা কম্পোনেন্ট নিয়েই নামবে, কারণ এই অ্যাঙ্গেলটা সেখানেও আলফা। এবং যেহেতু কোনো রেজিস্টিং মিডিয়াম এখানে কাজটা হচ্ছে না, আমি যখন জাস্ট স্ট্রেট লাইন বরাবর রিবাউন্ডিং হয়েছিল তখন আমি দেখিয়েছিলাম ওঠার সময় যে ভেলোসিটি নিয়ে উঠবে পড়ার সময় সেই ভেলোসিটি ছিল, তারপর ডিস্টেন্স তো সেম ছিল, উঠতে যতটা টাইম লেগেছিল নামতেও ততটা টাইম লেগেছিল, ঠিক আছে, সেম ব্যাপার। তো এখানেও উঠতে যতটা টাইম লাগলো নামলেও ততটা টাইম লেগেছে। তো এখানে উঠার সময় ইউ সাইন আলফা কম্পোনেন্ট ছিল, নাবার সময় সেটা ইউ সাইন আলফাই হবে, ইউ সাইন আলফাই হবে, ঠিক আছে। তো নামবে যখন তখন সেটা ইউ সাইন আলফা 1 হবে, আলফা হবে। আর এদিকটা কত, U1 সাইন আলফা 1, এটা হচ্ছে আফটার কলিশন। আর যখন বিফোর কলিশন কত, ইউ সাইন আলফা। তাহলে কত হচ্ছে এখানটাতে, ইউ সাইন আলফা, U1 সাইন আলফা 1, এটা হলো VS আমার কাছে এখন। আর VA টা কত, ইউ সাইন আলফা, তার সাথে কি যুক্ত হবে, ই,
যেখানে ই ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। এরকম আসছে। তো এটাকে একটা নাম্বারিং করে রাখি, এটাও কাজে লাগবে আমাদের। u1 sin alpha 1, ইউ sin alpha। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর। ব্যাস, এবার R1 R2 এগুলো সব বলে দিচ্ছি। লেট R2, T2 be the time of be the horizontal range, horizontal range, and the time of flight, and the time of flight, time of flight after the first impact, after the first impact। ফার্স্ট ইম্প্যাক্ট মানে সেকেন্ড যে প্যারাবোলা রয়েছে সেটা, সেকেন্ড প্যারাবোলিক পাথ। তাহলে সেক্ষেত্রে R2 ভ্যালু কত হবে আর T2 ভ্যালু কত হবে? T2 আগে T1 টা কত ছিল? আগে T1 টা কত ছিল? হ্যালো, 2u sin alpha by g। তাহলে 2u1 sin alpha 1 by g হবে। আবার u1 sin alpha মানে eu sin alpha, তার মানে 2 eu sin alpha by g। u1 sin alpha মানে ঠিক আছে, এটা আসছে। আর R2 টা কত হবে? R2 টা কত ছিল? আর কত ছিল? u স্কোয়ার মানে u1 স্কোয়ার sin স্কোয়ার 2 alpha 1 ডিভাইডেড বাই জি। তাহলে এটাকে ব্রেক না করলে এটা অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে u1 স্কোয়ারটা হয়ে যাবে u স্কোয়ার, একবারে লিখেই নি, u1 sin alpha 1, u1 sin alpha 1, 2 into u1 sin alpha 1 into u1 cos alpha 1 into u1 cos alpha 1 divided by g। তাহলে this equals to 2। u1 sin alpha 1 মানে কত? u1 sin alpha 1 মানে হচ্ছে eu sin alpha, eu sin alpha into u1 cos alpha 1 ডিভাইডেড বাই কত হবে? জি। তার মানে হয়ে গেল 2। আচ্ছা, u1 cos alpha 1 সেটাকে আমরা তো u cos alpha একবারে লিখে দিতে পারি। আমি তো প্রথমে 1 নম্বরে বলে দিয়েছি সেটা। u cos alpha পাশে লিখে রাখি ইউজিং 1 and 2। তাহলে 2 into u স্কোয়ার into e sin alpha cos alpha ডিভাইডেড বাই জি। তার মানে হয়ে গেল ইউ স্কোয়ার ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে R2 ভ্যালু। তাহলে সেম ভাবে কিন্তু আমরা R3 R4 এগুলো সবই বের করতে পারবো। তাহলে সিমিলারলি 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 আর একটু নামান। হচ্ছে similarly the component actually vertical component of velocities, vertical component of velocities, vertical component of velocities after
সেকেন্ড, থার্ড, ডট 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 প্রত্যেকটাই রিবাউন্ড। Rebounds will be তাহলে প্রথমটা কি হয়েছিল ইউ সাইন আলফা, তারপরটা কত হলো ইউ সাইন আলফা আফটার ফার্স্ট রিবাউন্ড। সেকেন্ড রিবাউন্ড কত হবে, সেকেন্ড রিবাউন্ড ইউ স্কোয়ার ইউ সাইন আলফা, এরকম ভাবে চলবে, এরকম ভাবে চলবে। তাহলে সেটা হবে স্কোয়ার ইউ সাইন আলফা ই কিউব ইউ সাইন আলফা and so on. বুঝছেন? Therefore, the time of flight after the successive rebounds are respectively T2 যদি বলি, T2 তো করে দিলাম, T3, T3 হয়ে যাবে কত, আমার ইয়েতে কি এসছে, T2 টা কত বেরিয়েছিল, T2 টু ইউ সাইন আলফা, তাহলে স্কোয়ার ইউ হয়ে যাবে, 2 স্কোয়ার ইউ সাইন আলফা হয়ে যাবে বাই জি। একবারই করে দিই, ঠিক আছে, রিবাউন্ডস, আচ্ছা ঠিক আছে। আর T3 2 স্কোয়ার ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। T4 2 ই কিউব ইউ, আচ্ছা এটা কি স্কোয়ার বেরিয়েছিল, না ই বেরিয়েছিল, তাহলে ই কিউব ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি এন্ড ডট ডট ডট। আর দি হরাইজন্টাল রেঞ্জ যদি বলি সেটাও হয়ে যাবে, দি হরাইজন্টাল রেঞ্জ হরাইজন্টাল রেঞ্জেস আর সেটা হচ্ছে R3, R3টা কত হবে, এখানে ই ইউ স্কয়ার সাইন টু আলফা বেরিয়েছিল, ই ইউ স্কয়ার সাইন টু আলফা বাই জি, ঠিক আছে। তাহলে এখানে ই এর পরিবর্তে স্কোয়ার চলে যাবে, তাহলে ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। আর 4 সমান ই কিউব ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি and so on. ব্যাস, এবার এগুলোকে অ্যাড করে দিলেই একটা সিরিজ পেয়ে যাবো কমন নিলে। তাহলে therefore the time that elapses before the particle ceases to rebound, অত কঠিন কঠিন কথা লিখতে হবে না, স্টপস টু রিবাউন্ড লিখলেও হবে, আমরা এখানে ইংলিশের ব্যাপার নেই, অঙ্কটা সঠিক করে হোক। রিবাউন্ড, ঠিক আছে, the total time that elapses before the particle ceases to rebound is equals to T1 plus T2 plus T3 plus dot dot dot। এবার যে আমরা T1 T2 T3 এর ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দেব, তখন কি আসবে, T1 উপরে রয়েছে, তাহলে 2 ইউ সাইন আলফা বাই জি, এটা টোটাল কমন থাকছে, 2 ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। যদি কমন নিই তাহলে প্রথমটাতে থাকছে 1, দেন ই, দেন ই স্কোয়ার প্লাস ডট ডট ডট
আপ টু ইনফিনিটি চলবে এটা, ঠিক আছে। কতদূর চলবে আসলে জানি না, কিন্তু ইনফিনিটি ধরে হিসাবে চলতে হবে, আমাদের কিছু করার নেই। 2u sin alpha ডিভাইডেড বাই জি, এটা আমার কাছে হয়ে গেল, এই যে পোর্শনটা হয়ে গেল সেটা একটা ইনফাইনাইট জিপি সিরিজ হয়ে যাচ্ছে, একটা ইনফাইনাইট জিপি সিরিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং ইটা হচ্ছে একটা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, ইটা কিন্তু এক্সপোনেনশিয়াল ই না, তাহলে আর জিপি সিরিজ কনভার্জ করতো না এখানে, ঠিক আছে। এটা কনভার্জেন্স জিপি সিরিজ হচ্ছে বিকজ ই এর যে ভ্যালু সেটা একের থেকে ছোট রয়েছে, 0 থেকে 1-এর মধ্যে রয়েছে। ইটা হচ্ছে ইন জেনারেল কি, এই ইটা হচ্ছে ইন জেনারেল হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন যার ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে সেটা কনভার্জেন্ট জিপি সিরিজ হচ্ছে, যার ফর্মুলাটা হচ্ছে 1 বাই কমন রেশিও, পাশে লিখে রাখি সিন্স, বা এই যে সিরিজটা রয়েছে যদি ঠিক করে লিখতেই হয় যে দি সিরিজ সামেশন ই টু দি পাওয়ার আই বা ই টু দি পাওয়ার n equals to 1 to up to infinity is an infinite, আচ্ছা 1 রয়েছে তাই তো, এটাকে কিছু করে না, n-1 করে দেয়, is an infinite GP series with common ratio E, and in general 0 less than E less than 1, এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি নয় যে 2 থেকে 3-এর মধ্যে থাকবে, এটা 0 থেকে 1-এর মধ্যে, এটা ইন জেনারেল কোএফিসিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন, and hence this series is convergent, তাই জন্য আমরা লিখতে পারলাম। ডাইরেক্টও লেখা যায় কিন্তু একটু ভেঙে চুরে বলাটা ভালো, হচ্ছে। আচ্ছা, এইবার তো হয়তো গেল, এটাই প্রমাণ করতে দিয়েছে আমাদের, আর আর 1টা এবার এখন যোগ করলেই চলে আসবে, 2u sin alpha ডিভাইডেড বাই জি ইন্টু 1 মাইনাস সি। এবার আমরা কি করব, আর 1টা যোগ করব, ঠিক আছে। দি টোটাল হরাইজন্টাল রেঞ্জ দি টোটাল হরাইজন্টাল রেঞ্জ ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু হচ্ছে আর 1 প্লাস আর 2 প্লাস আর 3 প্লাস ডট ডট ডট, তার মানে কত হলো, আর 1-এর যে ভ্যালুটা সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি এবং সেটাই সব করাতে রিপিট আছে, শুধু একটা করে ই চলে আসছে কত, 1 প্লাস ই স্কোয়ার প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি, ঠিক আছে। এখানে আর লেখার দরকার নেই, স্যার আমি করে এরকম দিলাম। ইনফিনিটি বলে লিখতে হয়? না লিখলেও চলে, ডট ডট দিলেই হয়, ঠিক আছে, ডট ডট দিলেই হয়, ডট ডট দিলেই ইনফিনিটি বোঝায়, যা হোক হয়েছে এটা। তাহলে দিস ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি, এটাও একই 1/1 মাইনাস সি আসবে, সেম সিরিজ রয়েছে এটা। তাহলে কত হয়ে যাচ্ছে, ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি ইন্টু 1 মাইনাস ই ডিভাইডেড বাই জি ইন্টু 1 মাইনাস ই, ঠিক আছে। এটা অল্টারনেটিভ একটা জিনিস হতে পারে, আমি অল্টারনেটিভ মেথডও একটা বলে রাখছি এক লাইনে। যেহেতু রেঞ্জ হরাইজন্টাল রেঞ্জ নিচের যে ভেলোসিটি কম্পোনেন্টটা সেমই রয়েছে, তাই আমরা টোটাল যে রেঞ্জটা বার করতে চাই, যদি টোটাল রেঞ্জটা বার করতে হয়, টোটাল হরাইজন্টাল রেঞ্জ is equals to total time of flight
total time of flight multiplied by the velocity component, horizontal component of velocity, horizontal component of velocity, যেটা আমি প্রথমটা করার সময় প্রথম R1 বার করার সময় করেছি। টোটাল টাইম অফ ফ্লাইট যেহেতু আমি বলছি, তার মানে কিন্তু এখন যেটা বেরোলো সেটা নিতে হবে, অর্থাৎ 2u sin alpha divided by g into 1 minus c together with the horizontal component of velocity, that is u cos alpha, and this gives 2u sin alpha cos alpha divided by g into 1 minus c u স্কোয়ার হবে। আর 2 sin alpha cos alpha মানেই কিন্তু sin 2 alpha, তার মানে দুই ক্ষেত্রেই সেম জিনিস আসছে, কিন্তু এখানে একটু লিখতে হয় বেশি বলে আমি ওরকম সিরিজ ধরেই করে দিলাম, u স্কোয়ার sin 2 alpha divided by g into 1 minus c, কিন্তু আসছে কিন্তু সেম। ঠিক আছে, পরীক্ষায় একটা কোয়েশ্চেন এর সঙ্গে জুড়ে দিয়েছিল, সেটা হচ্ছে যদি পারফেক্টলি ইলাস্টিক বডি হয় সেক্ষেত্রে কি হবে। পারফেক্টলি ইলাস্টিক বডির ক্ষেত্রে কিন্তু টাইম অফ ফ্লাইট এবং হরাইজন্টাল রেঞ্জটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, বিকজ পারফেক্টলি ইলাস্টিক বডিজ এর ক্ষেত্রে কিন্তু ইটা 1, আর তার মানে নিচটা 0 চলে আসছে, নিচে 0 চলে আসছে, তার মানে রিবাউন্ড করতেই থাকবে ইনফাইনাইটলি মেনি টাইমস। ঠিক আছে, এখানে একটা কোয়েশ্চেন পরীক্ষাতে যেটা দিয়েছিল, বইতে এটা নেই, বইতে শুধুমাত্র এটুকুনি মনে হয় আছে। কোয়েশ্চেনটা এরকম ভাবে দিয়েছিল, রিমার্ক বলে রাখছি এখানে, explain explain the situation for a perfectly elastic body বা perfectly elastic ball, perfectly elastic ball। জাস্ট এক লাইন লিখে দিতে হবে পুরো থিওরিটা করার পর, যে এখানে since for a perfectly elastic ball, for a perfectly elastic ball e equals to 1, তাহলে e যেহেতু 1, তাহলে therefore টাইম অফ ফ্লাইট, এক কাজ করি, অত কথা লেখা সম্ভব না বারবার করে, ওখানে লিখে দিই আর, ঠিক আছে, আর এখানটা লিখে দিই টি। তাহলে therefore t, r tends to infinity হয়ে যাচ্ছে, t and r both tends to infinity হয়ে যাচ্ছে, that is by it follows that the ball will keep rebounding, the ball will keep rebounding for an infinitely many times, for an infinite number of times, for an infinite number of times। Okay, আছে।
ই ইকুয়ালস টু যদি 1 বলে দেয় তাহলে এতটা না করলেও তো হবে। না, ইটা 1 ওরকম ভাবে তো বলেনি, পুরো থিওরিটা করে তারপর বলেছে। ইটা প্রথমেই 1 বলবে না, তাহলে তো আবার অনেক ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, পুরো থিওরিটা করতে বলবে, তারপর হ্যাঁ, বলবে এরকম যদি যদি এটা কোশ্চেনে দিয়ে দেয় যে ইকুয়ালস টু 1 তাহলে তো পুরোটা না করলেও হবে। হ্যাঁ, তাহলে তো এত করতে হবে না, কিন্তু ইটা যদি 1 দিয়ে দেয়, প্রথমেই দিয়ে দেয়, তাহলে থিওরিটা কি আদৌ হবে? সেটা হচ্ছে ব্যাপার। হবে হয়তো। হ্যাঁ, তাহলে টাইম আর আরটা চেঞ্জই হচ্ছে না তো, হ্যাঁ, সেটাই সব বলতে সেম পারি। থেকে যাবে, সব সেম থেকে যাবে, মাল্টিপ্লাইড হয়ে যেতে পারে। ঠিক আছে, আলটিমেটলি যেহেতু এখানে যদি ইটা 1ই দিয়ে দেয়, তাহলে যোগ যখন করব না, যোগ যখন করবো একই টার্ম ইনফাইনাইটলি মেনি টাইমস অ্যাড হচ্ছে। যোগ করার সময় একই টার্ম কিন্তু ইনফাইনাইটলি মেনি টাইমস অ্যাড হবে, ফলে এইটা এমনিতেই ইনফিনিটি হয়ে যাবে, এমনিতেই ইনফিনিটি হয়ে যাবে। কারণ এর সঙ্গে যদি ইটা প্রথমেই 1 হয়, যেভাবেই ধরি না কেন, যে কনসেপ্টেই আমি ভাবি না কেন, ইটা যদি ধরলাম এখানে 1, তাহলে ই যদি 1 হয়ে যায়, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, তার সঙ্গে সামেশন কিন্তু 1 চলে আসবে, এগুলো ই এর পরিবর্তে সব 1 1 করে করে অ্যাড হবে, কারণ সবাই সেম হবে সেক্ষেত্রে। ঠিক আছে, আর যদি এটা 1ই হতে থাকে, তার মানে তো একটা ইনফাইনাইট জিপি সিরিজ উইথ কমন রেশিও 1, কিন্তু 1 হলে তো সিরিজটা ডাইভারজেন্ট সিরিজ হবে, আর ডাইভারজেন্ট সিরিজ হলে সেটা আমরা এখানে আলটিমেটলি এখানে অঙ্কের খাতিরে সেটাকে ইনফিনিটি ধরে নিতে হবে, তাহলে ওটাকে আমরা ধরতে হবে ইনফিনিটি, ডাইভারজেন্স টু ইনফিনিটি ধরে নিয়ে করতে হবে। অর্থাৎ এখানে যদি একই জিনিস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস করে করে ইনফিনিটি টাইম চলতে থাকে, সেটা আলটিমেটলি ইনফিনিটিই হবে, সেই হিসাবে ধরতে হবে। তার মানে এটা ইনটু ইনফিনিটি মতো হয়ে যাবে, দ্যাট ইজ ইনফিনিটি হয়ে যাবে।